পাষণ্ড পণ্ডিত আজকে দ্বিতীয় পর্ব। লেখক নারায়ণ সান্যাল। পিতা এবং পিতামহের বৃত্তি ছিল অধ্যয়ন অধ্যাপন। যজন যাজন কুলাচার শিখে ন্যায়ের উপাধি গ্রহণ করেছিলেন প্রশান্ত কুমার। পিতার দেহান্তের পর নিজের পূবদুয়ারি ঘরখানায় একটি পাঠশালা খুলে বসেছিলেন। সৌরভীর মা ঘরের যাবতীয় কাজ করে দিয়ে যেত, মায় গরু দোহানো পর্যন্ত। সপাক আহার করতেন তিনি। পাঠশালা নিয়েই দিন কেটে যেত তার। পূর্বযুগে এটি ছিল চতুষ্পাঠী। শিশুকালে প্রশান্ত পণ্ডিত নিজেও দেখেছেন পিতৃদেবের চতুষ্পাঠীতে গুটি ৩-৪ ছাত্র থাকত। তারা গুরু গৃহে বাস করত, সংসারের যাবতীয় কাজ করত ভিটে সংলগ্ন জমিতে। তারপর সংস্কৃত পড়তে আসার রেওয়াজ গেল। এই বিংশ শতাব্দীর প্রথম পাদেও ও অঞ্চলে যজন যাজনের বৃত্তির একটা মর্যাদা ছিল, সমাজের একটা বাঁধন ছিল তখন। ক্ষমতাও ছিল ব্রাহ্মণ সমাজের। অদূরবর্তী জয়নগর মজিলপুরের স্বয়ং শিবনাথ শাস্ত্রীকেও সে সমাজ এই ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধাচরণ করায় সহ্য করেনি। অর্থ ছিল না, কিন্তু সম্মান নিয়ে বাস করে গেছেন পিতা পিতামহ। তারপর পশ্চিমাগত হঠাৎ আলোর ঝলকানিতে ধাঁধিয়ে গেল দেশটা। সংস্কৃত পড়ার আগ্রহ স্তিমিত হয়ে এলো মানুষের। পূজার চালকলা নৈবেদ্যে পেটও ভরে না, যা তো যায়। এ বৃত্তিতে আর সম্মান থাকল না। পৈতৃক চতুষ্পাঠী উঠে গেল। প্রশান্ত কুমার চতুষ্পাঠী তুলে দিয়ে পাঠশালা খুলে বসলেন। শুধু সংস্কৃত নয়, ইংরাজিও পড়াতে শুরু করলেন সেখানে। ঈশা ব্যাস মিদম সর্বম কমিয়ে দিয়ে বাড়িয়ে দিলেন এ স্লাই ফক্স মেট এ হেন। সারা দেশেই যে ঈশ্বর স্থান গ্রহণ করেছিল ওই স্লাই ফক্স। নগদ বৃত্তি কেউই দিত না, তবে চিরকালের প্রথা অনুসারে সিধা পেতেন ছাত্রদের থেকে। চালটা, কলাটা, মূলোটা দিয়ে যেত গ্রামের মানুষ। গাছের প্রথম এঁচড় অথবা মোচা থোড় চাল কুমড়ো দিতে এলে পণ্ডিত হেসে বলতেন, সপাক রন্ধন করি আমি, একার সংসারে এসব কি হবে বাবা সকল। গ্রামবাসী হয়তো লজ্জা পেত, হাল ছাড়ত না। গাছের প্রথম ফলটা পাঠিয়ে দিত কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়ি। কোনো সাত্ত্বিক বিধবা হয়তো রান্না করতেন সেই তরকারি, নিমন্ত্রণ করে যেতেন পণ্ডিতকে। ওদের মনে আঘাত করতে মন সরত না নব্য নৈয়ায়িকের। আহার্য গ্রহণ করতেন প্রতিবেশীর বাড়িতে। এমনিভাবেই দিন চলে যেত মন্দাক্রান্তা ছন্দে। জীবনে একটি জিনিসকেই ভালোবেসেছিলেন, অধ্যয়ন। কতগুলি হাতে লেখা পুঁথি আর কতগুলি জরাজীর্ণ গ্রন্থই ছিল ওর সবচেয়ে প্রিয় বস্তু। তাদের আঁকড়েই জীবন কাটাতেন। আরেকটি বাসনা ছিল মনে, কয়েকটি ছাত্রকে মানুষ করে যাবেন। তাদের কীর্তির মাঝখানেই বেঁচে থাকবেন তিনি। পণ্ডিত নয়, বিদ্বান নয়, প্রকৃত মানুষ গড়ার স্বপ্ন ছিল তার। কিন্তু সব স্বপ্ন ধূলিসাৎ হলো একদিন। এত সুখ সইল না তাঁর বরাতে। অতি সামান্য কারণে তিনি স্থানীয় জমিদার সুরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরাগভাজন হয়ে পড়লেন। সোনারগাঁর জমিদার ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ। জমিদার তার একমাত্র পুত্রটির উপনয়ন উপলক্ষে পণ্ডিতকে একদিন ডেকে পাঠালেন তার খাস কামরায়। ঘরে তখন 5 জন মোসাহেব শ্রেণীর লোক উপস্থিত। সুরেন্দ্রনাথ ফরাসের ওপর তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন, হাতে ফর্সির নল, কয়েকটি পানপাত্র ইতস্তত ছড়ানো। প্রশান্ত কুমারের আগমন মাত্রই রক্তিম চোখ দুটি তুলে সুরেন্দ্রনাথ বললেন, আসুন আসুন ন্যায়রত্নমশাই। ওরে কে আছিস, একখানা চেয়ার এনে দে তো। এ চৌকিতে বসলে ওকে আবার এই অবেলায় স্নান করতে হবে। পণ্ডিতের নজর হলো শুধু পানীয় নয়, আহার্য দেওয়া হয়েছে কাচের প্লেটে, বোধ করি নিষিদ্ধ মাংস। পৃথক আসনে বসলেন প্রশান্ত কুমার। 32 বছরের নব্য পণ্ডিত তখন তিনি। এমন ঝুঁকেও পড়েননি সামনের দিকে, মেরুদণ্ড সোজা রেখেই বসলেন। সুরেন্দ্রনাথ রসিকতা করে বললেন, ন্যায়রত্নমশাই, ভবেনের গলায় একগাছা দড়ি পরিয়ে দেবার আয়োজন করছি। বকলেস না হলে ওকে আর বেঁধে রাখা যাচ্ছে না, বলে নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন। অবশ্য মোসাহেবের দলও যোগ দেয় সে হাসিতে। মুখটা মুছে নিয়ে সুরেন্দ্রনাথ পাদপূরণ করেন। আগামী 22শে বৈশাখ ওর উপনয়ন দেব স্থির করেছি। আমার অনুরোধ আপনি ওর দীক্ষা আচার্য হন। প্রশান্ত পণ্ডিত অনেকক্ষণ কোনো জবাব দিতে পারেননি। ভবানন্দ জমিদারের একমাত্র পুত্র, তারই পাঠশালায় এককালে পড়ত। না পড়তো না, তার পাঠশালায় যাতায়াত ছিল ছেলেটির। পড়াশোনায় একেবারে মন নেই দেখে বাধ্য হয়ে পণ্ডিত গিয়ে অভিযোগ করেছিলেন, আপনার ছেলেটির অধ্যয়নে একেবারে মন নেই।
সে কুসঙ্গে পড়েছে, তাকে শাসন করা দরকার। সুরেন্দ্রনাথ হেসে বলেছিলেন, পড়াশোনা না করতে চায় নাই করলো, দুদিন যাতায়াত করুক না। তাতে প্রবল আপত্তি করেছিলেন পণ্ডিত। না না, তাতে অন্য ছাত্রদের ক্ষতি হবে। অগত্যা ভবানন্দ পণ্ডিতের পাঠশালা ছেড়ে দিয়ে চলে এসেছিল। সুরেন্দ্রনাথ তার প্রাইভেট টিউটর রেখেছিলেন। তারা বেতনই নিতেন, শুধু পড়াতেন না। দোষ তাদেরও নেই। ভবানন্দকে পড়ানোর উপায় ছিল না। বাপ মায়ের অতি আদরে ছেলেটি একেবারে বিগড়ে গিয়েছিল। ছেলেটির সম্বন্ধে প্রশান্ত কুমার বিলক্ষণ খবর রাখেন। মাত্র 16-17 বছর বয়স, এর মধ্যেই যাবতীয় পাপ কর্মে হাত পাকিয়েছে। প্রকাশ্যে মাতলামি করতেও তার সংকোচ নেই। জমিদার মশাই এসব ভ্রুক্ষেপ করতেন না। অন্য কেউ অনুযোগ জানাতে এলে হেসে বলতেন, মদ্যপান আমিও করে থাকি, আমার পূজ্যপাদ্য পিতৃদেবও করতেন, ওটা আমাদের বংশের ধারা। তবে হ্যাঁ, ও বেটা আমাদের সকলকে হারিয়ে দিয়েছে। ভবেনটা যে বয়সে হাত পাকিয়েছে, সে বয়সে ওগুলো শুরুই করতে সাহস পাইনি আমরা। তবে শাস্ত্রে তো বলেইছে, শিষ্য এবং পুত্রের হাতে পরাজয় কাম্য। প্রশান্ত পণ্ডিতকে চুপ করে বসে থাকতে দেখে সুরেন্দ্রনাথ একটু বিস্মিত হয়ে বললেন, আপনি আমার কথার জবাব দিলেন না যে? প্রশান্ত পণ্ডিত কুণ্ঠিত স্বরে বলেছিলেন, আপনি মার্জনা করবেন, অন্য কাহাকেও এই দায়িত্ব দিন বরং। গ্রামে বয়োজ্যেষ্ঠ ব্রাহ্মণ তো আরও অনেকেই আছেন। সুরেন্দ্রনাথ তাকে থামিয়ে দিয়ে বলেছিলেন, গায়ে বামুন কঘর আছে, সে হিসাব আমি আপনার চেয়ে ভালো জানি। সে কথা আপনাকে ভাবতে হবে না। আপনার আপত্তিটা কোথায়? 5 বিঘে ভালো লাখেরাজ জমি আপনাকে ব্রহ্মোত্তর দিচ্ছি। 1 বস্তা ধান, গরদের জোর, পাদুকা, ছাতা, নগদ একটি গিনি। পণ্ডিত মৃদু হেসে বলেছিলেন, তবেই দেখুন, উপযুক্ত আচার্য পেতে এক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। সুরেন্দ্রনাথ মদের পাত্রটা হাতে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলেছিলেন, সে কথা আলোচনা করবার জন্য আমি আপনাকে ডাকিনি ন্যায়রত্নমশাই। আপনার আপত্তিটা কোথায়, সত্যি করে বলবেন কি? প্রশান্ত পণ্ডিত ধীর সংযত কণ্ঠে বলেছিলেন, মিথ্যা ভাষণ আমি করি না, আপনি তা জানেন, কিন্তু অপ্রয়োজনে কিছু রূঢ় এবং অপ্রিয় কথাই বা আমাকে বলতে বাধ্য করছেন কেন? মোসাহেব শ্রেণীর যে কটি জীব সে ঘরে উপস্থিত ছিলেন, তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ব্রাহ্মণের এই অসম সাহসিকতায়। জমিদার সুরেন্দ্রনাথ চক্রবর্তীকে গ্রামে কে না চেনে? কত লোককে ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছেন তিনি, তার হিসেব তো অজানা থাকার কথা নয় প্রশান্ত পণ্ডিতের। তার একটিমাত্র মুখের কথায় মহেশ সর্দার গোটা গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এ খবর কে না জানে? সুরেন্দ্রনাথ পানীয়টা গলধকরণ করে বলেন, না, আমি আপনার কৈফিয়তটা জানতে চাই। কৈফিয়ত? কৈফিয়ত কিসের? আমি তো অপরাধ কিছু করি নাই যে তার কৈফিয়ত দেব। অপরাধ করেছেন কি করেননি সে বিচার করব আমি। আপনি কেন ভবানন্দের দীক্ষাগুরু হতে অস্বীকার করছেন, তার কারণটা আমাকে বলুন। প্রশান্ত পণ্ডিত বলেছিলেন, কারণ অবশ্য একাধিক বর্তমান। তার ভেতরে একটি হচ্ছে যে ভবানন্দের জিহ্বার আড়ষ্ঠাতাই যায়নি। সে এখনো মূর্ধন্য উচ্চারণ করতে পারে না। তার সংস্কৃত পাঠে আপনি বিন্দুমাত্র যত্ন গ্রহণ করেননি, ফলে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করা তার পক্ষে অসম্ভব। পণ্ডিতের স্পর্ধায় স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সুরেন্দ্রনাথ। বলেছিলেন, ন্যাকামি করবেন না পণ্ডিত মশাই, বামুনের ছেলে গায়ত্রী জপ করতে পারবেন না? কি বলছেন আপনি? আগে না, কারণ বামুনের ছেলের জন্য গায়ত্রী মন্ত্রটা সৃষ্ট হয় নাই। মন্ত্রটা ব্রাহ্মণের অধিকারভুক্ত। বামুনের ঘরে জন্মালেই সে অধিকার জন্মায় না, ব্রাহ্মণত্ব তাকে অর্জন করতে হয়। সুরেন্দ্রনাথ গর্জন করে উঠেছিলেন, আপনার খুব তেল হয়েছে দেখছি। আপনার মতো পণ্ডিতমন্য বামুনকে কি করে শায়েস্তা করতে হয় তা আমি জানি। প্রশান্ত পণ্ডিত তার প্রশান্ততা হারাননি। ধীর সংযত কণ্ঠে বলেছিলেন, আপনার উচ্চারণও বিশুদ্ধ নয়। শব্দটা পণ্ডিতমন্য, পণ্ডিতমন্য নয়। আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন সুরেন্দ্রনাথ। হাঁক দিয়ে উঠেছিলেন, মহেশ! লাঠিয়াল মহেশ ঘোষ তেলপাকা লাঠিখানা হাতে নিয়ে দ্বারের প্রান্তে এসে লম্বা সালাম করে দাঁড়ায়। 22 বছরের উঠতি জোয়ান। নব্য নৈয়ায়িকও তার ঋজু গঠন বলিষ্ঠ দেহখানি নিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ান। আত্মসম্মান রক্ষা করার মতো বল তখন তার বাহুতে ছিল,
কিন্তু ওই দুর্ধর্ষ লাঠিয়াল মহেশকে প্রতিহত করবার মতো দৈহিক ক্ষমতা অবশ্য ছিল না নিরস্ত্র পণ্ডিতের। কিন্তু এইটুকু আত্মবিশ্বাস তার ছিল যে ওই লোকটা তার প্রাণটাই শুধু নিতে পারে, মানটা নয়। সুরেন্দ্রনাথ কোনো হুকুম জারি করবার আগেই মোসাহেব শ্রেণীর একজন বলে ওঠেন, কর্তা, শুভদিনে ব্রহ্ম রক্তপাত করবেন না, ওরা বাকসিদ্ধ। সুরেন্দ্রনাথ সম্বিত ফিরে পান। দ্বারের দিকে অঙ্গুলি সংকেত করে প্রশান্ত কুমারকে শুধু বলেন, বেরিয়ে যান। প্রশান্ত পণ্ডিত বিনা বাক্যব্যয়ে বেরিয়ে গিয়েছিলেন ঘর ছেড়ে, মাথা সোজা রেখেই। শুধু ঘর নয়, পক্ষকালের মধ্যে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল জমিদারের অত্যাচারে, কিন্তু মাথা সোজা করেই গ্রাম ছেড়েছিলেন। ভবানন্দের শুভ উপনয়নের দিন, যখন দূর দূরান্ত থেকে গ্রামে নানান জাতের মানুষ আসছিল, তখন একজন ব্রাহ্মণ পণ্ডিত চলেছিলেন বিপরীত দিকে, শহর কলকাতার দিকে। সে আজ 15 বছর আগের কথা। আশ্রয় নিয়েছিলেন কালীঘাটের ওই এক কামরার খাপড়ার ঘরে, এঁদো বস্তিতে। গ্রাম থেকে এনেছিলেন সামান্য কয়েকটি তৈজস, কিছু বস্ত্র, খানকতক প্রিয় গ্রন্থ নিয়ে। এখানেও সপাক রন্ধনের আয়োজন। কাজ জুটিয়ে নিয়েছিলেন কাছের একটা স্কুলে, চেতলার কাছাকাছি। বাধা নিয়মে কাজ করে গেছেন। কখন নিজের অজান্তেই জীবন থেকে ঝরে পড়েছে 15টি বছর। কিন্তু সেখানেই কেন শেষ হলো না প্রশান্ত পণ্ডিতের ইতিকথা? একা এসেছিলেন একদিন এই দুনিয়ায়, সব ছেড়ে ছুড়ে আবার একাই তো চলে যাবেন এই দুনিয়া ছেড়ে। সেই তো মানুষের নিয়তি। তাহলে কেন এভাবে নিজেকে জড়িয়ে ফেললেন সংসারের জালে? কেন ঘরে ডেকে আনলেন দস্যুরকে? 7টি বছরে ওই মেয়েটি, ওই প্রতিমা এসে সব তছনছ করে দিয়ে গেল। যে নিশ্চিন্ত নির্ভরতার কথা, যে সহৃদয় সহানুভূতির কথা চিন্তাই করেননি কখনো, তাতেই যে তিনি অভ্যস্ত হয়ে পড়লেন। রন্ধনের কথাও আর চিন্তা করতে হতো না। সময় আহার্য উপস্থিত সম্মুখে, ঘর দ্বার সবসময় ঝকঝক তকতক করত। পরিচ্ছন্নতাকে ভালোবাসতেন, কিন্তু তার পিছনে যে গ্লানিকর পরিশ্রমের প্রয়োজন প্রাক বিবাহ জীবনে, সেটা সেটা গ্রন্থপাঠে বিঘ্ন সৃষ্টি করত। প্রতিমা তাকে সে সমস্যা থেকে মুক্তি দিয়েছিল। বিনা বাধায় তিনি শাস্ত্রালোচনা করতেন। সংসার কিভাবে চলত খবরই রাখতেন না। কিন্তু 7 বছরে পণ্ডিতের একক জীবনের অভ্যাসটাকে বিনষ্ট করে দিয়ে প্রতিমা একদিন পালালো। প্রতিমা থাকলো না। প্রতিমা থাকে না। শাস্ত্রের নির্দেশও তাই। আবাহন, আরাধন, বিসর্জন, এই তো প্রতিমার নিয়তি। মৃন্ময় প্রতিমার, তার জীবনের প্রতিমাকেও একদিন আবাহন করে এনেছিলেন এই খাপড়ায় ছাওয়া এক কামরার সংসারে। পূজা সে পেয়েছিল কিনা তা সেই বলতে পারত। তারপর আজ তাকে চিরদিনের মতো বিসর্জন দিয়ে এলেন আদি গঙ্গায়। বিসর্জন, কিন্তু বিসর্জনের ব্যুৎপত্তিগত অর্থ তো তা নয়। বিপূর্বক সৃজ ধাতু অনট। বিসর্জন মানে বিশেষভাবে জন্মগ্রহণ। পূজা অন্তে যখন মৃন্ময়ী প্রতিমার নিরঞ্জন করি, তখন বস্তুত তিনি পরের বছরের জন্য জন্মগ্রহণ করেন। আগামী বছরের প্রতিশ্রুতি মিশ্রিত বলেই বিসর্জনের ধাতুটা সৃজ। মৃন্ময়ীকে প্রতিমা জলে নিক্ষেপ করার মন্ত্রটাও তাই পুনরাগমনায় চ। আজ আদিগঙ্গায় আধ কোমর জলে তিনি কি তেমনি ভাবে প্রতিমাকে বিসর্জন দিয়েছেন? পুনরাগমনায় চ। আত্মা তো অবিনশ্বর। আজ এই আধো অন্ধকারে কি আবার এসে দাঁড়াতে পারে না তার মানস প্রতিমা? তিনি তাহলে একবার জিজ্ঞাসা করতেন, কিন্তু কি লাভ হতো তাতে? কতবারই তো সে প্রশ্ন করেছেন। মৃদু হেসে এড়িয়ে গেছে প্রতিমা। 7 বছর তার সঙ্গে ঘর করেও প্রশান্ত পণ্ডিত বুঝতে পারেনি প্রতিমা তাকে পেয়ে সুখী হয়েছিল কিনা। প্রতিমা তার চেয়ে 20 বছরের ছোট। তার যখন ভরা যৌবন, তখন প্রশান্ত ভট্টাচার্যের জীবনে লেগেছে প্রৌঢ়ত্বের অস্তমান ম্লানিমা। কতবার কতভাবে প্রশ্নটাকে পেশ করেছেন খুকির মাকে। প্রতিবারই সে হেসে এড়িয়ে গেছে, বলেছে, আপনাকে বললে তো আপনি বিশ্বাস করবেন না, খামোকা আমাকে দিয়ে বলাতে চাইছেন কেন? হ্যাঁ, খুকির মা তাকে চিরকাল আপনি বলেই এসেছে। 7 বছরের নৈকট্যের অভাব হয়নি। সুখ দুঃখের অনেক গোপন কথাই হয়েছে দুজনের। পণ্ডিতের সন্তানকে সে অঙ্কে ধারণ করেছে, মাতৃস্তন্যে পুষ্ট করে তুলেছে।
কিন্তু ওই সেই প্রথম দিনের আপনি আর কোনোদিনও তুমিতে পরিণত হয়নি। খুকু বিছানায় উসখুস করছে, বারে বারে পাশ বদলাচ্ছে। পণ্ডিতের মনে পড়ল এ সময় খুকির মা ওকে একবার হিসি করিয়ে আনত। একেবারে শয্যাশায়ী হয়ে পড়ার পর পণ্ডিতকে মনে করিয়ে দিত, আপনি এখন একবার খুকুকে বাইরে নিয়ে যান, না হলে ও বিছানা নষ্ট করবে। আজ আর খুকুর মা সে কথা মনে করিয়ে দেবে না। যেখানে তার বিছানাটা পাতা থাকত সেটা শূন্য পড়ে আছে। কম্বলটা অবশ্য পাতাই আছে। খুকির মাকে চাদর আর বালিশ সমেত উঠিয়ে নিয়ে গিয়ে খাটিয়ায় শুইয়ে দিয়েছিলেন। কম্বলটা পড়েই ছিল, এখনও পড়ে আছে, কিন্তু মনে করিয়ে না দিলেও কথাটা পণ্ডিতের মনে পড়ে গেল। হাত বাড়িয়ে সে হাত সরিয়েও নিলেন। না, থাক, ঘুমাক। কি জানি যদি হিসি করাতে গিয়ে ঘুম ভেঙে যায় ওর, যদি প্রশ্ন করে মা কোথায়, কি বলবেন তিনি? যদি বলে খিদে পেয়েছে, কি খেতে দেবেন? ঘরে কোথায় কি আছে কিছুই তো জানেন না। বাইরের রাস্তার মোড়ের গ্যাসবাতিটা তখনও জ্বলছে, তারই আলো তেরচা হয়ে ঘরে ঢুকছে জানালা দিয়ে। জানালার পাল্লাটা অনেক দিন ভেঙে গেছে, বাড়িওয়ালা মেরামত করে দেয়নি। প্রতিমা একটা ছেঁড়া শাড়ির টুকরো দিয়ে পর্দা মতো টাঙিয়ে দিয়েছিল। আর কিছু না, ঠান্ডা হাওয়া আসা কিছুটা বন্ধ হয়েছে তাতে। পণ্ডিত হাত দিয়ে পর্দাটা সরিয়ে দেন, আরও কিছুটা আলো ঢোকে ঘরে। পণ্ডিত কুলুঙ্গির উপর মাজা বাসনের ভিতর, চৌকির নিচে টিনের কৌটোগুলোর ভিতর হাত চালিয়ে চালিয়ে হাতড়ালেন কিছুক্ষণ। তারপর নিজেরই খেয়াল হলো এসব স্থানে খুকির মা কোনো খাদ্যদ্রব্য লুকিয়ে রাখবার সুযোগ পেয়েছিল কিনা। আজ তো 15 দিন সে এক নাগাড়ে শুয়েছিল ওই বিছানাটায়। খাবার জিনিস কিছুই নেই ঘরে। খুকু যদি উঠে বসে খেতে চায় তাহলে তো বিপদে পড়তে হবে। আচ্ছা, ওবেলা খুকু কি খেয়েছিল? আদৌ কিছু খেয়েছিল? মনে পড়ল না। তিনি নিজেও কিছু খাননি, খাবার কথা মনেও হয়নি, সুযোগও হয়নি। মাসে 4-5 দিন তাকে এমনিতেই উপবাস করতে হয়। উপবাসে তার কষ্ট হয় না, ওটা সহ্য হয়ে গেছে। বেলা 9:32 অন্তিম নিঃশ্বাস পড়েছিল খুকির মায়ের। তারপর বাকি দিনটা কোথা দিয়ে যে কেটে গেছে জানতেও পারেননি। স্কুলে গিয়ে খবর দিলে হয়তো ছাত্রের অভাব হতো না, মাস্টারমশাইরাও কেউ কেউ আসতেন, কিন্তু অপরের কাছে সাহায্য চাওয়াটা তার ধাতে নেই। নিজেই খাটিয়া কিনে এনেছিলেন, না রাখতেই শ্মশানযাত্রী জোগাড় হয়ে গেল। ওই নাকি তাদের ব্যবসা। সময়টা অফিস টাইম। প্রতিবেশীরা আগ বাড়িয়ে খোঁজ নিতে আসেনি। আর শুধু অফিস টাইম বলে নয়, পণ্ডিত জানে তাকে বিপদে আপদে কেউ কোনোদিন সাহায্য করতে আসেনি বা আসবে না। প্রতিবেশীদের সঙ্গে তার খুব একটা সদ্ভাব নেই, ঝগড়া বিবাদও অবশ্য নেই। ওদের কাছে তিনি তো আর প্রশান্ত ভট্টাচার্য নন, পাষণ্ড পণ্ডিত। তা আড়ালে রাজার মাকেও লোকে ডাইনি বলে। প্রশান্ত পণ্ডিত যে পাষণ্ড পণ্ডিত হয়ে যাবেন, এ আর বিচিত্র কি? সেই জন্যই আজ 13 রাত্রি 14 দিন রোগভোগের মধ্যে প্রতিমাকে কোনো প্রতিবেশিনীর কাছেই জবাবদিহি করতে হয়নি। সে কেমন আছে, তার জ্বর আছে কিনা, কোনো কষ্ট হচ্ছে কিনা, কোনো প্রতিবেশীও পণ্ডিতকে ডেকে জিজ্ঞাসা করেনি, প্রশ্ন করেনি আপনার স্ত্রী আজ কেমন আছেন। একমাত্র কাতুবুড়ি মাঝে মাঝে এসে খবর নিত, বার্লিটা জাল দিয়ে আনতো, অথবা জ্বর একটু বেশি হলে প্রতিমার মাথাটা ধুইয়ে দিত। প্রতিবেশীর বাড়ির ত্রিতলের ঘর থেকে ঢং ঢং করে রাত 11টা বাজল। এই খোলার বস্তির পাশেই ওই ত্রিতল প্রাসাদ। কলকাতা শহরের এই এক মহিমা, ধনী ও দরিদ্র পাশাপাশি বাস করতে বাধ্য হয়। গলির মধ্যে মাঝে মাঝে রিকশার ঠুংঠাং শব্দ উঠছে। ত্রিতল বাড়ির আরেক ঘরে রেডিও বাজছিল। রাত 11টায় বেজে উঠল জাতীয় সঙ্গীত, জনগণ মনয়োধিনায়কও। জাতীয় সঙ্গীতের শব্দকে ছাপিয়ে একটা মাতাল কাকে যেন অকথ্য ভাষায় গালাগাল দিতে দিতে গলির এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেল। হঠাৎ পণ্ডিতের মনে পড়ে গেল সেই আদি গঙ্গার জলে ভাসমান বস্তুটাকে। আকণ্ঠ বিষ পান করে কলকাতা শহর নীলকণ্ঠ হয়ে গেছে। পণ্ডিত উঠলেন, কলসি থেকে জল গড়িয়ে খাবেন বলে। অনেক খোঁজাখুঁজি করে ঘটিটাকে উদ্ধার করতে পারলেন না। মাজা বাসনের তাক থেকে একটা কাঁসার জামবাটি নিয়ে এগিয়ে আসেন কলসিটার কাছে। দুর্ভাগ্যই বলতে হবে, কলসিটাতে এক ফোঁটাও জল নেই।
মৃত্যুর পরে অশুচি জলটা বোধ করি কেউ ফেলে দিয়েছে, আর ভরে রাখবার কথা তার মনে নেই। দোষ তার নেই, কলসিটা খালি করার দায়িত্বই ছিল তার, মৃতের প্রতি জীবনের দায়। নতুন করে ভরার দায়টা আবার মৃত্যুর নয়, জীবনের। সে ত্রুটি প্রশান্ত পণ্ডিতের। ভোগে তো সেই ভুগুক, তা নিরম্ব উপবাস করার অভ্যাসও আছে পণ্ডিতের। আবার খুকুর পাশে গুটি গুটি শুয়ে পড়েন তিনি। কিন্তু না, খুকু বড়ই উসখুস করছে। হঠাৎ মনে হলো ঝাঁপের দরজায় কে যেন অতি মৃদু টোকা দিচ্ছে। ছ্যাত করে ওঠে বুকের মধ্যে। সে কি এসেছে? পুনরাগমনায় চ। উঠে বসেন পণ্ডিত। না, ভুল তার হয়নি। আবার কে যেন টোকা দিল মুলিবাসের উপর। বালিশের নিচে দেশলাইটা আছে, হাত বাড়িয়ে নিতে গিয়ে হাতটা টেনে নেন। না, থাক, আলো জ্বালবেন না। সত্যি যদি সে এসে থাকে, তবে এই আলো আঁধারিতে তার মুখোমুখি হবেন। প্রখর আলো হয়তো সে সহ্য করতে পারবে না। না, ভয় তিনি পাননি একটুও। খুকির মাকে ভয় পাওয়ার কথা মনেও হয়নি তার। সন্তর্পণে উঠে এসে ঝাঁপের দরজা থেকে আগলটা সরিয়ে দিলেন। দরজা খুলতেই চুপিসারে ঘরে ঢুকলেন কাতু পিসি। এত রাত্রে পিসি তুমি? চুপ, কথা কোসনি। শত্রুগুলো এই সবেমাত্র ঘুমিয়েছে। শত্রু? কে তোমার শত্রু? কে আবার? যে দুটো হতচ্ছাড়াকে 10 মাস গব্বে ধরেছিলাম, আর যে দুটো মাগি তাদের অপগণ্ড দুটোকে গব্বে ধরেছে। আহ পিসি, কি অশ্লীল ভাষা তোমার! নিজের পুত্র পুত্রবধূকে। থাম দিকে তুই, ভাষা শেখাস নে আমায়। ভাষা শেখাস তোর পোড়ামুখ ছাত্তরদের। এই নে, এই দুটো রাখ। খুকি রাত্রে কিছু খায়নি, রাত বিরতে উঠে যদি খেতে চায়। কি ওগুলো? কাত্তায়নী জবাব দিল না। পণ্ডিতের ডান হাতটা টেনে নিয়ে তাতে গুজে দেয় একটা পাকা কলা আর কাগজের ঠোঙায় খানকতক জিলিপি। এ তুমি কোথায় পেলে পিসি? অন্ধকারের মধ্যে ও মারই সর্বস্ব হাসি ফুটে ওঠে দন্তহীনার মুখে। বলে, বলি বটে সত্তর, তবু ন্যাপলাটা আমাকে এখনো ভক্তিছেদ্দা করে। কাল একাদশী তো, তাই বউকে নুকিয়ে আমায় দিয়ে গেছিল। আমি খুকির জন্য সরিয়ে রেখেছিলুম। পণ্ডিতের চোখে জল এসে যায়। গোপাল আর নেপাল বুড়ির 2 উপযুক্ত পুত্র, কিন্তু সংসারের 2 দজ্জাল বধূর সামনে তারা কাঁটা হয়ে থাকে। 2 বধূতেও নিরন্তর চুলোচুলি, মারামারি, ঝগড়া বিবাদ লেগেই আছে। প্রতি বিষয়ে দুজনের মত ভিন্ন। শুধু একটি বিষয়ে তারা একমত, এই বিধবা বুড়ি যে তাদের সংসারে বসে অন্ন ধ্বংস করছে, এটাতে তাদের দুজনের ঘোরতর আপত্তি। বুড়ির ছোট ছেলে নেপাল তাই বধূদের দৃষ্টি এড়িয়ে একাদশীর আগের রাত্রে বিধবা মায়ের জন্য একটি বিচি কলা আর 1 ঠোঙা জিলিপি এনে দিয়েছে মায়ের কাছে। আর সেই খাবারটুকু কাতুবুড়ি লুকিয়ে নিয়ে এসেছে খুকির জন্য এই মধ্যরাত্রে। পণ্ডিতকে কোনো কথা বলার অবকাশ না দিয়ে কাতুদিদি খুকিকে উঠিয়ে নিয়ে বাইরে চলে যায়। পণ্ডিত কাঠ হয়ে দাঁড়িয়ে থাকেন। জ্ঞানও তো তিনি কারোর কাছে কখনো প্রতিগ্রহ হাত পেতে নেননি। সুরেন্দ্রনাথের উপযাচক হয়ে দিতে আসা 5 বিঘে ব্রহ্মোত্তর প্রত্যাখ্যান করেছিলেন বলেই ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে হয়েছিল একদিন। তবু আজ এই আসন্ন একাদশীর পূর্বরাত্রে ওই বিধবা বুড়ির স্নেহের দানটা প্রত্যাখ্যান করতে পারলেন না। যা ভেবেছিলেন। ঘুম ভেঙে গেল খুকুর, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কাতুদিদি ওকে খাটে বসিয়েই কলা আর জিলিপি খাওয়ালো। কলসিটা নেড়ে তাতে 1 বিন্দুও জল নেই রেখে গজগজ করতে করতে কাকে যেন গাল পাড়তে থাকে। পণ্ডিত লজ্জিত হন। ত্রুটিটা তারই। কন্যার জন্য পানীয় জল সংগ্রহ করে রাখা উচিত ছিল তার। কিন্তু একটু কান করতেই শোনেন কাতুপিসি গালাগাল দিচ্ছে তাকে নয়, তার স্বর্গগতা স্ত্রীকে। এমন ড্যাংডেঙিয়ে বড় যে আগ বাড়িয়ে সঙ্গে গেলি তুই? একবার আক্কেলখানা হলো না এই পোড়ামুখো মিঞ্চের খাবার জলটা কে ভরে দেয়? খুকুকে খাইয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে তাকে আবার বিছানায় শুইয়ে দেয়। শো এবার, বলে বুড়ি বিদায় নিল। ঝাঁপের দরজাটা বন্ধ করে পণ্ডিতও শুয়ে পড়েন। বাসুদেব, তুমি সত্য। কিন্তু ঘুম ভেঙে গেছে খুকুর। অবোধ 2টি চোখের দৃষ্টি মেলে সে চারদিকে একবার তাকিয়ে দেখে। মায়ের শূন্য বিছানার দিকে তাকিয়ে বলে, মা কোথায়? পণ্ডিতের গলায় কি যেন একটা আটকে যায়।
বলো না বাবা, মা কোথায়? তোমার মা স্বর্গে গেছেন মামনি। স্বর্গ কোথায় বাবা? পণ্ডিত জানালার ফাঁক দিয়ে উঁকি মারা ওই একমুঠো আকাশের দিকে শীর্ণ তর্জনীটা তুলে বলেন, ওইখানে। খুকু অনেকক্ষণ সেদিকে তাকিয়ে থাকে। আকাশে জলজল করে জ্বলছে একটা নক্ষত্র। এক দৃষ্টে সেটার দিকে তাকিয়ে থাকে খুকু তার জুলুজুলু চোখে। তারপর বাপের দিকে ফিরে বলে, আবার কবে আসবে মা? বৃদ্ধ একটু ইতস্তত করেন। মিথ্যা কেমন করে বলেন? শেষে তিনি বলেন, তিনি তো এখানেই আছেন মামনি, আমরা তাকে দেখতে পাচ্ছি না শুধু। খুকু বলে, যা, মার যে অসুখ, মা কি এখন লুকোচুরি খেলতে পারে? পণ্ডিত চিন্তা করে দেখেন, এ অবোধ শিশুকে ওই দার্শনিক ব্যাখ্যায় শান্ত করা যাবে না। ওর কাছে অনৃত ভাষণে অন্যায় কিছু নেই। পরিণত বয়স্ক মানুষ এবং অবোধ শিশুর কাছে সত্যের সংজ্ঞা অপরিবর্তনশীল নয়। সত্য ধর্ম এত স্থূল নয় যে জগতের তাবৎ উপকথাকে সে অস্বীকার করবে। শিশুর মনোজগতে যে সাতরাঙা ইন্দ্রধনুটা রূপে রঙে তার মন ভোলায়, সেটিকে কালিমা লিপ্ত করবার কোনো ইচ্ছে নেই সত্য ধর্মের। পণ্ডিত বলেন, তোমার মা স্বর্গের দেবতাদের কাছে গেছেন মামনি, আবার একদিন তোমার কাছে ফিরে আসবেন। তুমি লক্ষ্মী হয়ে থাকলে, আমার কথা শুনলে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন তিনি। তুমি লক্ষ্মী হয়ে থাকবে তো? খুকু এক গাল হেসে বলে, থাকবো। তাহলে এবার চোখ বন্ধ করো, তুমি গান করো। চমকে ওঠেন পণ্ডিত। গান? গান করবেন তিনি, প্রশান্ত পণ্ডিত? কই গান করো, কিসের মাসি কিসের পিসি, গান করো। উপায় অন্তরবিহীন হয়ে বৃদ্ধ নৈয়ায়িক তার কর্কশ কণ্ঠে একবার শেষ চেষ্টা করেন। কিসের মাসি কিসের পিসি কিসের বৃন্দাবন, এতদিনে জানলেম মা বড় ধন। খুকু মুখ গুজে ঘুমিয়ে পড়ে। না, খুকু জানল না, এতদিনে পণ্ডিতই এটা মর্মে মর্মে জানলেন। পণ্ডিত ইষ্টনাম স্মরণ করে শুয়ে পড়েছিলেন। হঠাৎ হাতে একখণ্ড কাগজ লাগলো, আঠা আঠা। সেই জিলিপির ঠোঙাটা। কাতুপিসি খুকিকে খাটে বসিয়েই জিলিপিটা খাইয়েছে। হাতে ধুয়ে ফেলতে উঠতে হলো আবার। ঠোঙাটা জানালা দিয়ে ফেলে দিতে গিয়ে গ্যাসের আলোয় হঠাৎ নজরে পড়ল স্তব কুসুমাঞ্জলির একটা ছেঁড়া পাতা। সের দরে কেউ হয়তো বিক্রয় করে দিয়েছে পুরনো কাগজওয়ালাকে। তা থেকে ঠোঙা হয়েছে। আজ জিলিপি বেষ্টিত হয়ে ফিরে এসেছে পণ্ডিতের ঘরে। কৌতূহলী হয়ে মেলে ধরেন গ্যাসের স্তিমিত আলোয়। আবছা পড়া যায়, ক্ষীণ দৃষ্টি। বৃদ্ধ সে অল্প আলোকে ভালো দেখতে পেলেন না, কিন্তু প্রার্থনা মন্ত্রটা যে তার কণ্ঠস্থ। কেমন যেন বিহ্বল হয়ে পড়েন ন্যায়রত্ন। মনে হলো এ মঙ্গলময়ের আশীর্বাদ। যেন সারাদিন এ সত্যটাকে ভুলেছিলেন বলেই দিনান্তের এই শেষ মুহূর্তে তার কণ্ঠ শুনতে পেলেন। ভারত বিধাতার বন্দনা গান তিনি মাতালের অশ্লীল গালাগালে ডুবে যেতে দেখেছেন। গঙ্গার পবিত্র জলকে পুঁতিগন্ধময় বিষ্টায় দূষিত হতে দেখেছেন। প্রতিবেশীদের নির্লিপ্ত উদাসীনতা এবং শ্মশান যাত্রীদের মাতলামোটাতে মন বিষিয়ে উঠেছিল। কিন্তু এই তো জীবন নয়। এখানে নেপাল তার বউকে লুকিয়ে বিধবা মায়ের জন্য ঠোঙায় করে মাধুর্য রস আহরণ করে আনে। এও তো সত্য। আবার সেই ঠোঙায় জড়ানো মাধুর্য রস সেই বিধবা বুড়ি প্রতিবেশিনীর সদ্য মা হারা মেয়ের জন্য লুকিয়ে নিয়ে আসে। তাও তো অসত্য নয়। তাই দিনান্তের ওই মন্ত্রটা তিনি পণ্ডিতকে শুনিয়েছেন এই মধু নক্তমে। যুক্ত কর কপালে ঠেকিয়ে সদ্য শ্মশান প্রত্যাগত ন্যায়রত্ন উচ্চারণ করেন সেই মন্ত্রটিকেই। দিনান্তের শেষ প্রার্থনা মন্ত্র। মধুবাতা ঋতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মাধবীর্ণ সন্তোষধি।